কে সিন্ডিকেটের রানী? কার জন্য সিন্ডিকেট কথাটা পশ্চিমবাংলায় প্রথম ইন্ট্রোডিউস হলো? এই যে টুলু মণ্ডলের কাছে যে সোনা পাওয়া গেছে, কোন মহিলা মহারানীর সোনা ওর মধ্যে রয়েছে? সুদীপ হবে কি কাকলি হবে কি শতাব্দী হবে, তার কম্পিটিশন চলছে কাকে দেবে সেটা নিয়ে। আর যদি না দাও, ওখানে কেউ প্রাইম মিনিস্টারের কাছে ছুটছে, কেউ হোম মিনিস্টারের কাছে ছুটছে, সব মন্ত্রীর জন্য দালালি করছে ওখানে দাঁড়িয়ে বসে বসে। আচ্ছা, এদেরকে কি আপনি এই 2 মাস পর চিনলেন, না আগে থেকে আন্দাজ করতেন এরা এরকম হতে পারে? কি বলছেন? সায়নী ঘোষ বলছে রাহুল গান্ধী আপনারা এত চেঁচামেচি করছেন, এইবারে আপনি পোস্টার নিয়ে এমন ঘুরেছেন, আপনাদের জন্য এই বিক্ষোভের জ্বালায় সংসদের ভেতরে কিছু কাজ হচ্ছে না। ও তো আগে 2.5 বছর ধরে সংসদের মধ্যে তো ওই তো সবচেয়ে বেশি চেঁচাতো। আর বানায় থাকলে যোগ্যতা থাকা চাই, WBCS পরীক্ষার মতো পরীক্ষা দিয়ে আসতে হবে। এমনিতেই তো ধরো বিরোধী দল তো হাসছে, আর বিজেপির লোকেরাও হাসছে। ইতনা জলদি তো বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে প্রতারণাটা শিখিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেস ছেড়ে তৃণমূল করেছে। বাঁকিপুরের রেজাল্ট দেখিয়ে দিয়েছে যে বিহার পর্যন্ত বিজেপিকে চাইছে না। নবীনের গড়, বিজেপির সর্বভারতীয় সভাপতির গড়, আজকে বিজেপি হেরেছে। কিন্তু আপনারা বিরোধী পরিষদটা কতটা নিতে পারবেন? কারণ আপনারা তো পুরো বিধানসভায় ভেঙে চুরমার, লোকসভায় ভেঙে চুরমার। আপনি একা পোস্টার নিয়ে ঘুরে বেড়ালে কি হবে? আপনারা তো মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে। আপনারা কোথায় এই মুহূর্তে দাঁড়িয়ে? বিজেপি এদের নেবেই না। বিজেপির ঘরে আগুন জ্বলবে। তাহলে শ্রমিক ভট্টাচার্য 3টে নিয়ে বিজেপির ক্যান্ডিডেট করেছে। শ্রমিক ভট্টাচার্য বুঝতে পারছে কি অন্যায়টা করেছে। কিন্তু বিধানসভায় কি আপনাদের দেখা যাচ্ছে, আপনাদের পারফরমেন্স কি? বিধানসভায় তো 0। কারণ আপনাদের ওই ঋতব্রত তো আপনাদের সঙ্গে ভাগ হয়ে গেছে, মার্চ হয়ে গেছে। এখন শোনা যাচ্ছে যে তৃণমূলের লোগোটাও আপনাদের চলে যেতে পারে। আজকে এই 20 জন হচ্ছে ভারতবর্ষের বুকে পশ্চিমবাংলার রাজনীতির কলঙ্ক। তা চোর ডাকাত কত কি বলেছে, সেই দাগিদের আবার নেবে বিজেপি? তদের চৌধুরীকে বলুন না, যে বলতে না রাহুল গান্ধীকে, যে না তৃণমূল কংগ্রেসকে ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে বার করে দিতে বলুক না, ওর হিম্মত তাকে করিয়ে দিক না। অধীরের কত বড় ক্ষমতা আছে আমরা দেখি। এনসিপিআই যারা আছে বিরোধী সাংসদ কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে, তারা কোথাও এই মুহূর্তে দাঁড়িয়ে এনডিএ শরিক হয়েছেন আমরা দেখেছি, কিন্তু তারা কি বিজেপিতে মিশে যাবেন? অনেক জল্পনা চলছে। এর মধ্যেই দেখা যাচ্ছে কাকলি ঘোষ দস্তিদার এবং শশী পাজার সাথে একসঙ্গে মিটিং। আমার সঙ্গে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বর্ষিয়ান নেতা তথা আইনজীবী। কথা বলবো স্যারের সাথে। স্যার কি বলবেন? এদের কিছু নেই রাজনীতিতে। কেউ যদি নিজের জায়গায় টিকে থাকতে না পারে, রাজনীতিতে ভালো সময় আসে, খারাপ সময় আসে, দুটো সময় আসে। রাজনীতি তো একটা নীতি নিয়ে, তো সেই নীতি নিয়ে লড়াইয়ে তুমি এতদিন বিজেপির সঙ্গে লড়াই করলে, আর দল যখন খারাপ অবস্থায় এসছে তখন তুমি দল ছেড়ে দিয়ে বিজেপির সাথী হয়ে গেলে, মানুষ গ্রহণ করে না। এরা তো দেখো আজকে প্রায় 1.5-2 মাস হয়ে গেল, 2 মাস 2.5 মাস হয়ে গেল, কোথাও মানুষের কাছে যেতে পারছে? ওই নিজেদের একটা অফিসে বসে 2-3টে লোকের সঙ্গে কথা বলছে, ছবি ছেড়ে দিচ্ছে। মানুষ এদের গ্রহণ করে না। এদের ভবিষ্যৎ হচ্ছে, এদের এক্সপায়ারি ডেট হচ্ছে মানে এই 18 লোকসভা শেষ হলে। কারণ 18 লোকসভা যে কবে শেষ হবে তার কোনো ঠিক নেই, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, এটাও ঘটনা। কিন্তু যেভাবে দেখা যাচ্ছে 29-এও নাকি এরা টিকিট পাকা করে ফেলছে। কাদের থেকে? বিজেপির থেকে। বিজেপি এদের নেবেই না। বিজেপির ঘরে আগুন জ্বলবে। তাহলে শ্রমিক ভট্টাচার্য 3টে নিয়ে বিজেপির ক্যান্ডিডেট করেছে। শ্রমিক ভট্টাচার্য বুঝতে পারছে কি অন্যায়টা করেছে কেন্দ্রের চাপে। বিজেপি কেন এদের নিতে যাবে? তুমি যারা এদের বিরুদ্ধে বলেছে এসব হচ্ছে চোর ডাকাত, এদেরতেই নাম বলেছে না, আমাদের সবাইকার নামে বলেছে তো, এরাও তার মধ্যে তো, এরাও তার থেকে বাদ নয়। তা চোর ডাকাত কত কি বলেছে, সেই দাগিদের আবার নেবে বিজেপি? বিজেপি নিজেই বুঝতে পারছে যে কী হাল হয়েছে। এই যে তৃণমূল থেকে 2nd মের পর যে 4th মের পর যে সব চলে গেছে, যে যা বিজেপির হাল হয়েছে বিজেপি নিজেই বুঝতে পারছে। তারপরে এই 20 জনকে নেবে বিজেপি? তো এদের বিরুদ্ধে তো অনেকের অনেক রকম চার্জ রয়েছে। কি বলছেন? এরা বলছে আমাদের তো কারোর বিরুদ্ধে গরু নেই, কয়লা নেই, আমাদের বিরুদ্ধে এইসব চার্জ নেই। কে সিন্ডিকেটের রানী? কার জন্য সিন্ডিকেট কথাটা পশ্চিমবাংলায় প্রথম ইন্ট্রোডিউস হলো?
কার জন্য? গরু কারের? বীরভূমেরটা কি আছে? এই যে টুলু মণ্ডলের কাছে যে সোনা পাওয়া গেছে, কোন মহিলা মহারানীর সোনা ওর মধ্যে রয়েছে? 15 কেজি সোনা, 15 তার মধ্যে কিছু রয়েছে তো। ইনভেস্টিগেশনটা যাতে বন্ধ হয় তার জন্য তো সব দৌড়ঝাঁপ হচ্ছে। এমনি গেছে সব, এমনি সব গেছে। ডিলটা কি পশ্চিমবাংলার? ডিলটা কি? সেটা হচ্ছে যেমন এই বালিশচাড়া তৃণমূল বলো আর এনসিপিআই বলো, ডিলটা হচ্ছে যে আমরা তোমাদের সঙ্গে আছি, আমার যদি 100 কোটি টাকাও চুরি থাকে তুমি কিন্তু ধরবে না আমাকে। আর ওরাও রাজি আছে। এখানে পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী, ওর যদি 100 কোটি টাকাও চুরি থাকে কিছু ধরবে না, কিন্তু আমাদের যদি কোনো ছেলের 1 টাকাও চুরি না থাকে ফলস কেস দিয়ে ধরিয়ে দাও। এইটাই তো ডিল। এরাই তো দিদিকে মাথায় তুলে নাচছিল ভোটের সময়। এদের বক্তব্যগুলো বার করে দেখুন, কাকুলি ঘোষ দস্তিদার থেকে শতাব্দী রায়, সায়নী ঘোষ, একের পর এক এরাই তো একটা অন্যরকম রূপ ছিল। সে মানুষ যদি পাল্টে যায় তা তো আর দিদির দোষ নেই। কিসের স্বার্থে? সে নিজেদের স্বার্থে, তারা নিজেদের স্বার্থে। আজকে তো এটা পরিষ্কার যে এরা রাজনীতিটা করতে এসেছিল নিজেদের স্বার্থে, লড়াই করার জন্য নয়, কমপ্লিটলি নিজেদের পাওয়ার জন্য। দল ক্ষমতায় আছে, দলের সঙ্গে ছিল। দল ক্ষমতা নেই, দলকে ছেড়ে হই 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 করে বেরিয়ে চলে গেল। দলের নামে এর নামে বদনাম, ওর নামে বদনাম, একটা তো অ্যালিবাই চাই। এরা কতটা ভালো, কনস্টিটিউন্সিতে যে ওদের সমস্ত লোকেদের কাছ থেকে জিজ্ঞেস করবে, যা মানুষ কি বলছে সেটাই বড় কথা। ওরা কি বলছে, আমি কি বলছি সেটা বড় কথা নয়। মানুষ তাদেরই চায় যারা সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়ে থাকে, তাদের শ্রদ্ধা করে, তাদের ভালোবাসে। যারা সুবিধাবাদী তাদেরকে মানুষ পছন্দ করে না। আর পশ্চিমবাংলার মানুষ জানে যে এরা বাংলার যে একটা সংস্কৃতি আছে, বাংলার শিক্ষা, সংস্কৃতি, রাজনৈতিক ট্র্যাডিশন, রাজনীতিতে আমরা অনেক সবল ছিলাম সারা ভারতবর্ষে। আমরা গর্ব করতাম, অহংকার করতাম। এটাই আমাদের একটা বিরাট, পশ্চিমবাংলার রাজনীতিবিদরা যারা ন্যাশনাল ফোরামে গেছে তারা খুব অহংকার করে বলতো, সে ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি। আজকে এই 20 জন হচ্ছে ভারতবর্ষের বুকে পশ্চিমবাংলার রাজনীতির কলঙ্ক। সংসদে কি বলছে সবাই এদেরকে নিয়ে? হাসছে, বিজেপির লোকও হাসছে। এমনিতেই তো ধরো বিরোধী দল তো হাসছে, আর বিজেপির লোকেরাও হাসছে। ইতনা জলদি ये তৃণমূল দিখা দিয়া, ইতনা জলদি। ভারতবর্ষে কোথাও হয়নি তো। এরা যেভাবে সেই ইঁদুরের মতো দৌড়েছে, তো ভারতবর্ষে কোথাও হয়নি। না, এতদিন দলের মধ্যে কথা বলতে পারছিল না। রচনা ব্যানার্জির মতো তিনি মোদির প্রশংসা করছে, আমরা দেখে তো অবাক হয়ে গেলাম যে দিদি ধোঁয়া দেখছিল সব দিক। উনি রাজনৈতিক কথাটা বলতে শিখলেন কবে? উনি তো 2 বছর দিদি নম্বর 1 তার রাজনৈতিক কথা বলা যায় না। কোথায় রাজনৈতিক কথাটা বলতে শিখলেন? রাজনীতি নিয়ে যে রুটি করিয়েছে, আপনি ভাবুন, একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে যে রুটি করিয়েছে তার শোয়ে। সে দিদি নম্বর 1 পড়েছে, সেটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করবো না, ওটা তো নন পলিটিক্যাল। তো ও করলোটা কবে? উনি করলেনটা কি? উনি করেছেনটা কি? কিছুই করেনি। কি বলছেন? যোগ্যতা থাকা চাই আরবানায় থাকার জন্য উনি বলেছেন। সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, মানুষ হাসছে ওর দিকে তাকিয়ে। সোশ্যাল মিডিয়াতে তো ওর জবাব দিয়ে দিয়েছে, আরবানায় থাকলে যোগ্যতা থাকা চাই, WBCS পরীক্ষার মতো পরীক্ষা দিয়ে আসতে হবে। ওখানে আছে অনেক বড় বড় শিল্পপতি আছে, চোর ডাকাত শিল্পপতিও আছে, অনেক ভালো ভালো লোক আছে যারা ব্ল্যাক লিস্টেড, সে সবাই আরবানায় আছে। আরবানায় কালো টাকা থাকলে অনেকেই থাকতে পারে, আবার অনেকেও আবার হোয়াইট টাকাতেও রয়েছে, দুটোই রয়েছে, মিক্সড, ভালোও আছে খারাপও আছে। আরবানা আছে মিক্স বানা, মানে সব কিছু মিলিয়ে মিক্সড রয়েছে, ভালোও আছে খারাপ আছে। মানে অনেক কাজ করেছেন উনি নাকি? কাজ তো অনেকেই করে, কয়লা চোরও কাজ করে, যে চুরি ডাকাতি করে সেও কাজ করে, কাজ তো সবাই করে। জুন মালিয়াও কাজ করছে।
কি কাজ করছে? ওই যে দেখা করছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিজের নাকি ক্ষেত্রে কাজ করার জন্য। আরে নিজের ক্ষেত্রে ভৌগোলিক পরিচয়টাই তো জানে না সব এখনো, নিজেদের ক্ষেত্রেই যেতে পারে না কেউ এখন। এনসিপিআই যাওয়ার পর ওরা আবার কী কাজ করবে? একটু না গেলে কি করে হবে? ছবি টবি না ছাপলে কি করে হবে? ওরা তো এখন কে প্রাইম মিনিস্টারের কাছে যাবে, কে অমিত শাহের কাছে যাবে তার কম্পিটিশন চলছে। না, কে কোথায় যাবে তার কম্পিটিশন চলছে। কাজটা কোথায় করবে রে ভাই? ওদের কাজ করতে দেখেছো? 2 মাস 2.5 মাসে কনস্টিটিউয়েন্সিতে কোথাও ঘুরতে দেখেছো? কি বলছেন? সায়নী ঘোষ বলছে রাহুল গান্ধী আপনারা এত চেঁচামেচি করছেন, এইবারে আপনি পোস্টার নিয়ে এমন ঘুরেছেন, আপনাদের জন্য এই বিক্ষোভের জ্বালায় সংসদের ভেতরে কিছু কাজ হচ্ছে না। ও তো আগে 2.5 বছর ধরে সংসদের মধ্যে তো ওই তো সবচেয়ে বেশি চেঁচাতো। ওর গলা তো মারাত্মক। ও তো সংসদে তো ও সবচেয়ে বেশি ওই চেঁচাচ্ছে তো। ওই তো বেশি ইয়েতে নেমেছে। কেন নেমেছিল? ও কেন নেমেছিল? ও তো নতুন এমপি, নামতে গেল কেন? তখন তো নাম্বার বাড়ানোর জন্য তখন প্রচুর নেমেছিল, চিৎকার করেছিল। পশ্চিমবঙ্গে রাজনীতির ক্ষেত্রটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে মানে কি হবে? আমি বলছি বিরোধী হিসেবে কারা, আমার তো চোখে পড়ছে না বিরোধী হিসেবে আপনাদের যেভাবে ভাঙছে। আবার শশী পাজাও আজকে কাকুলি ঘোষ দস্তিদারের সঙ্গে কার্যত মিটিং করেছে। তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি ছাড়া কোনো তৃণমূল কংগ্রেস নেই। আমি যদি আজকে চিৎকার করে বলি না মমতা ব্যানার্জি মানি না, আমি তৃণমূল কংগ্রেস, আমাকেও মানুষ মানবে না। আমার লড়াইটা মমতাদের সঙ্গে থেকে যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত মানুষ খুব গ্রহণ করবে, না মমতার পাশে রয়েছে। আর মমতা ব্যানার্জিকে দুর্বল করার জন্য যারাই যেখানে যা গ্রুপ করেছে মানুষ তাদের গ্রহণ করবে না। আসল কথা হচ্ছে মানুষ। এবং মমতা ব্যানার্জি দীর্ঘদিনের একটা রাজনৈতিক নাম পশ্চিমবাংলা না ভারতবর্ষে। এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন নামতে আরম্ভ করবে, নামছে যখন 21শে জুলাই দেখেছে তো কত ভিড় হয়েছে, প্রচুর লোক এসছে তো মানুষ তো আসছে। মানুষ এখনও, কর্মীরা এখনও মমতা ব্যানার্জির নামেই রয়েছে। একটুখানি খারাপ সময় যাচ্ছে, খারাপ সময়টা মাস 2-3-এর মধ্যে কেটে যাবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় বিরোধীর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ। আর মমতা বন্দ্যোপাধ্যায় যত মাঠে নামবে শুভেন্দু অধিকারী তত নার্ভাস হবে, এটাই তো সত্য কথা। কিন্তু বিধানসভায় কি আপনাদের দেখা যাচ্ছে, আপনাদের পারফরমেন্স কি? বিধানসভায় তো জিরো, কারণ আপনাদের ওই ঋতব্রত তো আপনাদের সঙ্গে ভাগ হয়ে গেছে, মার্চ হয়ে গেছে। এখন শোনা যাচ্ছে যে তৃণমূলের লোগোটাও আপনাদের চলে যেতে পারে। 2 সপ্তাহ যেতে দাও না, দেখো না অপোজিশন লিডার নিয়ে তো মামলাটা করা হয়েছে, তার তো ডিভিশন বেঞ্চে তো হিয়ারিং কমপ্লিট হয়েছে। একটু অপেক্ষা করো কী অর্ডার হয়, তারপর দেখতে পাবে। ভেঙেছে, খান হয়ে যাবে ওসব। আমার কাছে এটাও খবর আছে, এটাও আমার কাছে খবর আছে যে ওদের দল ভেঙে যাচ্ছে, আবার সব দিদির কাছে আসতে চাইছে। এটাও আমার কাছে খবর আছে। ওরা অনেকে বলছে যা চলো দিদির কাছে ফেরত যায়, দিদিকে বলে দিদি আমাদের ভুল হয়ে গেছে। ঋতুব্রতকে ছেড়ে দিয়ে অনেকেই আসতে চাইছে, অনেকে আসবেও, চিন্তা করতে হবে না। এনসিপিও ভেঙে যাবে, এনসিপিআর মধ্যেও অনেকে রয়েছে। ওদের কম্পিটিশন চলছে কে মন্ত্রী হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় তো মন্ত্রী হবে যতদূর শুনলাম। সুদীপ হবে কি কাকলি হবে কি শতাব্দী হবে, তার কম্পিটিশন চলছে, কাকে দেবে সেটা নিয়ে। আর যদি না দেয় ওখানে কেউ প্রাইম মিনিস্টারের কাছে ছুটছে, কেউ হোম মিনিস্টারের কাছে ছুটছে, কেউ প্রাইম মিনিস্টারকে এই কথা বলছে, কেউ প্রাইম মিনিস্টারকে ওই কথা বলছে। সব মন্ত্রীর জন্য দালালি করছে ওখানে দাঁড়িয়ে বসে বসে। আচ্ছা, এদেরকে কি আপনি এই 2 মাস পর চিনলেন, না আগে থেকে আন্দাজ করতেন এরা এরকম হতে পারে? না, কখনো আন্দাজ করিনি, কাউকে কখনো আন্ডার এস্টিমেট করিনি। প্রত্যেকের প্রতি একটা রাজনৈতিক শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সব মিলিয়েছিল। কখনো করিনি, কখনো ভাবতেও পারিনি, স্বপ্নের মধ্যে কখনো ভাবতে পারিনি। কিন্তু মানুষের লোভ মানুষকে কোথায় টেনে নিয়ে যায়। রাজনীতিতে এটা একটা জ্বলন্ত উদাহরণ। এবং যদি বলো সেটা হচ্ছে একটা শিক্ষা, নিঃসন্দেহে আমাদের সবাইকেই দিয়ে গেছে। শিক্ষাটা হচ্ছে এই জীবনে যে লড়াইটা আছে সে লড়াইটা তোমাকে একা করতে হবে। এই লড়াইয়ের যারা আছে সাথী সঙ্গী, তারা তুমি ভালো থাকলে তোমার সঙ্গে আছে, ভালো না থাকলে কেউ নেই। এই লড়াইটা একা করতে হয়, লড়াই করেছে। সিপিএমের জমানায় যখন সিপিএম ভেঙে যায়, 2011-তে যখন চলে যায়, তখন সিপিএমের কয়েকজন মাত্র রাজনৈতিক ময়দানে ছিল। আজও তারা রাজনৈতিক ময়দানে আছে। পার্টি ক্ষমতায় থাকুক আর পার্টি ক্ষমতায় না থাকুক, মুষ্টিমেয় কিছু লোক তো রয়েছে, তারা করছে। তারাই আসল
পার্টিকে ভালোবাসার লোক। সিমিলারলি আমাদের ক্ষেত্র আজও যারা মমতাদিকে ভালোবেসে মমতাদির সঙ্গে রয়েছে তারাও আসল পার্টিটাকে ভালোবাসে, তাই জন্য রয়েছে। এদেরকে যদি এনসিপিআই থেকে বিজেপিতে চলে যায় তাও পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করবে না আপনি বলছেন? এদের মানুষ কখনো গ্রহণ করবে না। বিজেপি গ্রহণযোগ্যতা, প্রথমত বিজেপি গ্রহণযোগ্যতার জায়গা থেকে অনেকটা সরে গেছে এখন। তুমি 4th মেতে যদি ওদের 100 থাকে মার্কস, আজকে বিজেপির মার্কস নেমে গেছে 60, মানে ওই টিআরপি বা যাই বলো, গ্রাফ 60 হয়ে গেছে। এটা আরও কমে যাবে। বাঁকিপুরের রেজাল্ট দেখিয়ে দিয়েছে যে বিহার পর্যন্ত বিজেপিকে চাইছে না, যেখানে গড় বিহারের গড়, বিজেপির গড়, হ্যাঁ বিজেপি নবীনের গড়, বিজেপির সর্বভারতীয় সভাপতির গড় আজকে বিজেপি হেরেছে। এটা হচ্ছে গোটা ভারতবর্ষের একটা ছোট্ট, এটা হিমচৈলের চূড়া, উপনির্বাচনে ইজ নাথিং। এটা একটা জাস্ট এক্সাম্পল দেখালো। এরপর দেখো স্টেট ইলেকশনগুলো দেখতে থাকো। কিন্তু আপনারা বিরোধী পরিষদটা কতটা নিতে পারবেন? কারণ আপনারা তো পুরো বিধানসভায় ভেঙে চুরমার, লোকসভায় ভেঙে চুরমার। আপনি একা পোস্টার নিয়ে ঘুরে বেড়ালে কি হবে? আপনারা তো মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে। আপনারা কোথায় এই মুহূর্তে দাঁড়িয়ে? আমরা মানুষের পাশে আছি, মানুষের সঙ্গে আছে। মানুষও জানে যে আমরা যখনই মানুষের কাছে যাচ্ছি আমাদের কীভাবে ফলস ক্রিমিনাল কেস দিয়ে মোটামুটি তুলে নিচ্ছে। এই যে 14,000 ক্রিমিনাল কেস দিয়েছে, 14,000 ক্রিমিনাল কেসে প্রতিদিন তুলছে, ঠিক আছে? 14,000 এখন এক্সিড করে গেছে। মানুষ কি দেখছে না? মানুষ কি দেখছে না যে কাকে কখন ফলস কেসে তুলে নিয়ে যাচ্ছে, রাত্রিবেলাতে ঢুকছে? মানুষও তো দেখছে যে এই লোকগুলো যখনই নামছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। মানুষও বিজেপির প্রতি প্রচণ্ড বিরক্ত হচ্ছে। মমতা ব্যানার্জি কি ভাবছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? দিদি আর কি ভাববেন? দিদি সি ইজ এ ফাইটার, আবার ফাইট করে ঠিক আগের জায়গায় পশ্চিমবাংলায় সেই জায়গায় তুলে আসবেন। বাংলা মানুষের স্বাধীনতা রয়েছে, অভিষেক অনেক রকম আছে, অভিষেকও করছে। বাংলার মানুষের যে স্বাধীনতা, আজ আবার একটা তৃতীয় স্বাধীনতার লড়াই পশ্চিমবাংলায় লড়তে হবে আমাদের। সেই লড়াইয়ের জন্য আমরাও প্রস্তুত হচ্ছি। এর আগেও লড়েছি, সিপিএমের সময় জমানাতেও লড়েছি, আবার লড়বো। কি আছে? মানুষ দেখছে। আর 2-3 মাস যেতে দাও না, খারাপ সময় আছে, খারাপ সময়টা পার করতে দাও না। মানুষ দেখছে না? বাঁকিপুর কি এমনি হয়ে গেল ভাই? এমনি হয়ে গেল? বিজেপি এই কয়েক মাসে যে অত্যাচার করেছে ওখানে, তার ফল হিসেবে বাঁকিপুরে তাদের দাম দিতে হলো। এই দাম সারা ভারতবর্ষব্যাপী দিতে হবে। মানুষ বিজেপির বিরুদ্ধে। বলছে ফিরহাদ হাকিম, যারা সব ছিল সামনের সারিতে, অরূপ বিশ্বাস, মানে একাধিক মুখ তো দেখা যেত, আপনাকে তো আর দেখা যেত না সেখানে। তো সেই চেয়ারগুলো মানে ক্রমশ তো অন্যদিকে চলে গেল, তারাও বেইমানি করলো। মানে আমি বলছি বাংলাকে মানুষ কিভাবে চিনবে আমাকে একটু বলুন তো। শোনো, এই ববি হাকিম বলো, অরূপ বিশ্বাস বলো, কাকলি ঘোষ দস্তিদার বলো, সুদীপ ব্যানার্জি বলো, কল্যাণ ব্যানার্জি বলো, মহুয়া মৈত্র বলো, সবাই মমতা ব্যানার্জির জন্য বাংলার মানুষ তাদের চিনেছে। খুব পরিষ্কার কথা। মমতা ব্যানার্জি ছাড়া চিনতো না। আর এই যে মমতা ব্যানার্জিকে ছেড়ে চলে গেছে, যারা ছেড়ে চলে গেছে, আমি আর মহুয়া ছাড়া যতগুলো নাম বললাম তাদের মধ্যে আরও তো অনেকে আছে। তো এদের ছাড়া এই যেগুলো ছেড়ে চলে গেছে, বাংলার একটা মানুষ ওদের সঙ্গে নেই। কতগুলো ওই বিজেপির কিছু লোকজনকে পাঠিয়ে দেয় রয়েছে, আদার্স এদের কোনো ভ্যালুলেস লোক। মানে এরা শুধু দিদির সাথে প্রতারণা নয়, মানুষের সাথেও প্রতারণা করেছে। অবভিয়াসলি মানুষের সঙ্গে প্রতারণা করে। কিন্তু এরা তো বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে প্রতারণাটা শিখিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেস ছেড়ে তৃণমূল করেছে। 1998 সাল থেকে তাহলে থাকলে কেন? তাহলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারণা করে থাকে, তাহলে 1998 সাল থেকে 2026 পর্যন্ত ছিলে কেন? প্রতারকের সঙ্গে ছিলে কেন? তার কাছ থেকে টিকিট নিতে গেলে কেন? তাকে দেখে এমপি হলে কেন? তার ছবি দেখিয়ে তুমি ভোট নিলে কেন? মানুষের কাছে নিলে কেন? আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারণা করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে 1997 সালের ডিসেম্বর মাসে কংগ্রেস থেকে তাড়িয়ে দিয়েছিল। রাজনৈতিক ইতিহাস জানতে হবে। তোমরা তো বাচ্চা মেয়ে, তোমরা তো অত 1990 সালে 95 ঘটনা তো জানো না। কী হয়েছিল আগস্ট মাসে? এই আগস্ট মাসেই তো সবচেয়ে বড় ঘটনা ঘটে গেছিল পশ্চিমবাংলায়, যেটা হচ্ছে ইনডোর কনভেনশন, আউটডোর কনভেনশন।
যে ইন্ডোরের সৌমেন মিত্র তখন প্রেসিডেন্ট ছিল, সীতারাম কেশরী তখন ছিল, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে করতে চেয়েছিল। তখন আউটডোরে আমরা করেছিলাম, কংগ্রেসের হয়ে আউটডোরে করেছিলাম। সেদিন সোনিয়া গান্ধী আমাদের ওখানে আসেনি। কারা ইন্ডোরে কনফারেন্স করেছিল? যারা সিপিএমের সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা থাকতো। কারা তারা? তারা সৌমেন মিত্র, তারা প্রিয়রঞ্জন দাস মুখার্জি, তারা প্রণব মুখার্জি, তারা অদিত চৌধুরী, তারা সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে থাকতো। আর আমাদের লড়াই কার সঙ্গে ছিল? আমাদের লড়াই ছিল সিপিএমের বিরুদ্ধে লড়াই ছিল। সেদিনকে সীতারাম কেশরী, সোনিয়া গান্ধী তারা ওই গ্রুপটাকে ধরে নিয়েছিল। মমতা ব্যানার্জিকে সেদিনকে আসেনি। 1997 সালের ডিসেম্বর মাসে কংগ্রেস থেকে মমতা ব্যানার্জিকে বিতাড়িত করেছিল। তারপর মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস তৈরি করে। মানে এই ইতিহাস এটা ভুলভাবে জানানো হয়। কোনটা জানানো হয়? এটাই তো সত্য, এটাই তো সত্য। এটা মানুষের কাছে ওনারা বলছেন না না, ওরা যেটা বলছে সেটা ভুল, আমি যেটা বলছি সেটা সত্য। 1992 সাল, সে 1992 সালে ইয়েতে মহারাষ্ট্র নিবাস যে প্রেসিডেন্টের নির্বাচন হয়েছিল, সৌমেন মিত্র ভার্সেস মমতা ব্যানার্জি, সেই জোর জার করে 22 ভোটে সৌমেন মিত্র জিতেছিল। সেটা যদি না হতো, ভারতবর্ষে কংগ্রেসের ইতিহাস অন্যভাবে লেখা হতো। কংগ্রেসের অধ্যক্ষই থাকতো মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনকেও তো প্রিয়াঙ্কা গান্ধীর সামনে সব স্বীকার করেছে, দিদি না গেলে কংগ্রেসের অধ্যক্ষ থাকতো। কি বললো প্রিয়াঙ্কা গান্ধী ওই দিন কনভারসেশন আপনার ভাইরাল? সে তো শুনেছো, ওরা বলেছিল যে आप लोग भी कांग्रेस छोड़ के चला गया था, हम लोग कांग्रेस ना, ये 20 गद्दार चला गया, हम लोग कांग्रेस छोड़ के नहीं गया था। कांग्रेस से दीदी को भगा दिया था, एक्सपेल कर दिया था। कोई সেদিন के तो एक्सपाल्शन বন্ধ করতে পারেনি। প্রিয়রঞ্জন দাস মুন্সি, প্রণব মুখার্জি, এরা তো এক্সপালশন বন্ধ করতে পারেনি। সেদিন তো সৌমেন মিত্র, অদিত চৌধুরী, প্রণব দা, প্রিয়রঞ্জন দাস মুন্সি সবাই মিলে তো এক্সপালশন চেয়েছিল মমতা ব্যানার্জির। আর যার জন্য কংগ্রেসের এই হাল হয়ে রয়েছে পশ্চিমবাংলার ক্ষেত্রে। আপনারা তো নাকি তাদের সাথে যোগ হতে চান, আপনাদের অল ইন্ডিয়ার অ্যালায়েন্সে আপনাদেরকে নিতে চাইছে না নাকি? পশ্চিমবঙ্গের সঙ্গে যোগ হতে চাইছে না নাকি? কংগ্রেস নেতৃত্ব বাধা দিচ্ছে? আমাদের কেন অফিসিয়ালি কোনো তো কিছু বলেনি এখনো। এখন তো ইন্ডিয়ান অ্যালায়েন্সে মিটিংয়ে তো তৃণমূলকে ডাকে। অধীর চৌধুরী বাড়িতে বসে বসে মুর্শিদাবাদে কি বললো আমার তো দেখার দরকার নেই। ও তো হেরো অধীর, ছাড়ো তো ওর কথা। মানে অধীর চৌধুরীর কথা কিছু কি এসে অধীর চৌধুরী নিজের কনস্টিটিউয়েন্সিতে জিততে পারে না, বিধানসভায় জিততে পারে না, লোকসভায় হেরে বিধানসভাতে জিততে পারেনি। একটা এই যে শুভঙ্কর সরকার, শ্রীরামপুরে যে ওর ইয়ে হয়, জামানত বাজেয়াপ্ত হয় পরপর 2-3টে বিধানসভায়, একটা কংগ্রেসের নেতা আছে নাকি? দেখাও তো একটা। তারা আবার বলে আপনাদেরকে নেবেন না, তাই না, আমাদের দরকার নেই তো, নেবে কি নেবে না আমার দরকার নেই। ওদের ওই পশ্চিমবাংলার কংগ্রেসের দরকার জীবনে একটা এমএলএ হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে, আমাদের দরকার হয় না। আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সে আছি, ইন্ডিয়া অ্যালায়েন্সে আমাদের রাহুল গান্ধীর সঙ্গে আমাদের যা কথা হয় সেটা সেখান থেকে ডিসাইড করে। অধীর চৌধুরী এই কংগ্রেসের এই লোকগুলো ডিসাইড করার কেউ নয়, ছাড়ো না। এরা ছাড়ো না, কখনো লেফট আছে কখনো কংগ্রেস আছে। এরা তো লেফটের সঙ্গে যে কংগ্রেসটাকে আরও ডুবিয়েছে। এদের প্রথম ভুল মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া, এদের দ্বিতীয় ভুল লেফট ফ্রন্টের সঙ্গে যাওয়া। কেন কংগ্রেসকে মানুষ গ্রহণ করবে? তুমি যদি লেফটের সঙ্গে, লেফটের বিরুদ্ধেই তো আন্দোলন আমাদের। আচ্ছা, আপনারা নিজেরা আত্মসমালোচনা করেছেন? মানে আপনাদের এই যে পতনটা কেন হলো হঠাৎ করতে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কেন কংগ্রেসের সাহায্য নিতে হবে বা কেন নেওয়ার দরকার? ইট ইজ নট দি কোশ্চেন অফ আওয়ার, মানে আমাদের আত্মসমালোচনা, এটা তো কংগ্রেস থেকেই এসেছিল, আজকে তো নয়। ইন্ডিয়া অ্যালায়েন্সটা কারা তৈরি করেছে? না, সবাই। হু ইজ দি মেন? কংগ্রেস নাম্বার 1। তো অধীর চৌধুরীকে বলুন না, যে বলতে না রাহুল গান্ধীকে, যে না তৃণমূল কংগ্রেসকে ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে বার করে দিতে বলুক না, ওর হিম্মত তাকে করিয়ে দিক না। অধীরের কত বড় ক্ষমতা আছে আমরা দেখি, কংগ্রেসের কোন নেতার কত বড় ক্ষমতা আছে দেখি, করিয়ে দিক। এরা বিধানসভায় জিততে পারে না, বড় বড় মুর্শিদাবাদে বসে কথা বলে। একসময় তো বিজেপির দালালি করে নিজে জিততে চেয়েছিল, পারেনি 2024-এ, পারলো না তো। তাহলে বিধানসভাতে পারলো না তো। এখনকার আপনাদের মানে এই লোকসভায়
নেক্সট বিল আসছে, মানে আপনাদের লড়াই তো আরো কঠিন। আপনি সাসপেন্ড হয়ে আছেন, বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু ভেতরটা কি হবে? সমস্যা কি জানো তো, পশ্চিমবাংলার কংগ্রেসগুলো না হাফ শিক্ষিত, দ্যাট ইজ দ্য হোল প্রবলেম। রাজনীতিতে হাফ শিক্ষিত। ওই প্রদীপদার মতো মানুষ ছিল, খুব ভালো ছিল প্রদীপ ভট্টাচার্য। রাহুল গান্ধী জানে এই বিষয়টা? রাহুল গান্ধী তো খুব ভালো করে জানে। রাহুল গান্ধী তো বলেই আমরা এমনি ইন্ডিয়া অ্যালায়েন্স, এমনি লড়াই। এই যে অ্যামেন্ডমেন্টটা, যেটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটাকে ফেল করানো হলো, যেটা মানে সে তো ইন্ডিয়ান অ্যালায়েন্স একসঙ্গে ছিল বলে তো, আমরা ছিলাম বলে তো। তাই হোয়াট ইজ দি, কেন আমরা ছিলাম একসঙ্গে, মেন কথা তো এইটাই। কেন? একটাই কথা, বিজেপিকে ভারতবর্ষ থেকে উৎখাত করতে হবে, দ্যাট ইজ দ্য ইস্যু। এখন অধীর চৌধুরীর যদি পার্সোনাল ইস্যু থাকে, পার্সোনাল গ্রিভান্স থাকে মমতা ব্যানার্জির সঙ্গে, দ্যাটস এ ডিফারেন্ট পার্ট। ন্যাশনাল ইন্টারেস্ট ইজ টু বিগ। যেমন এই বৃহত্তর স্বার্থে এনসিপিআই কে বিজেপি নিচ্ছে, তাহলে সেরকম আপনাদেরও বৃহত্তর আগে কেন নিচ্ছে এনসিপিআই কে? যেহেতু যাতে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, অন্যান্য বিল পাস করা দেবে, 2/3, হ্যাঁ, যেগুলো আছে। তো আমাদের তো একটা স্বার্থ আছে। স্বার্থটা কি? দেশের স্বার্থ, আমাদের স্বার্থ। যেভাবে ভারতবর্ষে গণতন্ত্রকে বিপন্ন করা হচ্ছে, গণতন্ত্রকে শেষ করে দেওয়া হচ্ছে, যেভাবে ভারতবর্ষে একটা হিন্দু রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, যেভাবে আজকে মাইনরিটিকে যেভাবে এরা অত্যাচার করছে, যেভাবে আজকে ভারতবর্ষের মানুষ যারা অ্যান্টি বিজেপি তাদের ওপর অত্যাচার হচ্ছে, এটা বৃহৎ স্বার্থের জন্য তৈরি করা। আর পশ্চিমবাংলা কংগ্রেস এগুলো হচ্ছে নিজেদের স্বার্থ। কবে একটা এমএলএ হবো, বাবালিও চলে গেলে একটা টিকিট পেলে ওরা যথেষ্ট, ওরা জেতার জন্য কখনো কন্টেস্ট করে না। এবং সারা ভারতবর্ষব্যাপী এবং ইনক্লুডিং পশ্চিমবাংলা, তাতে যে বিজেপি অ্যান্টি বিজেপি হাওয়া যেটা আরম্ভ হয়েছে, সেই হাওয়াতে বিজেপি আগে 29-এর মধ্যে শেষ হয়ে যাবে সেন্ট্রালে। এটা একদম পরিষ্কার, এটা আমরা কেউ আটকাতে পারবে না। এরা দেওয়ার লেখা যে পড়তে পারে সে পড়ে নেবে। ঠিক আছে।